একটা ফুলে ভরা বিছানায় অচেতন অবস্থায় হাত পা ছড়িয়ে পড়ে আছে নীর। প্রায় ঘন্টাখানেক অচেতন থাকার পর একটু একটু করে সজ্ঞানে বিচরণ করছে। নীর পিট পিট করে চোখ খোলার চেষ্টা করছে। ওর কেমন যেন নিঃশ্বাসটা ভারী ভারী লাগছে। মনে হচ্ছে কেউ ওর বুকের উপর তার সমস্ত দেহের ভার ছেড়ে দিয়ে ওর উপর শুয়ে আছে। কেউ যেন ওর ঠোঁটজোড়া হালকা করে চুষছে আর কামড়াচ্ছে। ওর দু হাতের আঙ্গুলদ্বয় কারো হাতের আঙ্গুলের মধ্যে আবদ্ধ। হ্যালো এভরিওয়ান, এই গল্পটির পরবর্তী পার্ট আমাদের চ্যানেল থেকে আপলোড করা হবে। ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে চ্যানেলের লিংক দেওয়া আছে। সবাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর বিকেলের মধ্যে পরবর্তী পার্ট দেওয়া হবে, তো দেরি কেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ও এতটুকু নড়তে পারছে না। সে নীরের ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে ওর গলায় ঠোঁট ডুবালো। ওর এক হাত চলে গেল নীরের কামিজের ভেতর দিয়ে ওর ম্যাদহীন পেটে। নীর কিছুটা কেঁপে উঠল। ওর জ্ঞান একটু একটু করে ওর মস্তিষ্কে জানান দিল নিজেকে বাঁচাতে হবে। নীর নিজেকে বাঁচানোর প্রয়াস চালাচ্ছে, কিন্তু প্রতিবারই বিফল হচ্ছে। সে আরও শক্তপোক্ত করে নীরের ভেতর নিজেকে ডুবিয়ে নিচ্ছে। নীর এখনও নিজেকে ছাড়াতে ব্যস্ত, কিন্তু তার সাথে নীর পেরে উঠছে না। নীর তার উন্মুক্ত পিঠে ওর নখ দ্বারা খামচি বসিয়ে দিল। ও কিছুটা চেঁচিয়ে বলে উঠল, কে আপনি? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। একটা কণ্ঠ শান্ত স্বরে হেসে উঠে বলল, আমার নীর পাখিটার জ্ঞান ফিরেছে। তার কণ্ঠটা নীরের কানে যাওয়া মাত্রই ওর চোখ দুটো স্থির হয়ে গেল। ওর আর বোঝার বাকি নেই এটাকে। এ হলো সেই যাকে ও সব থেকে বেশি ঘৃণা করে। বড়লোক বাবার উচ্ছন্নে যাওয়া ছেলে আকাশ চৌধুরী, যার না আছে কোনো গুণ আর না আছে কোনো পার্সোনালিটি। সারাদিন বাইকে ঘোরাঘুরি করা আর মেয়েদের টিজ করা ছাড়া ওর আর কোনো কাজ নেই। ঘৃণায় ওর চোখ মুখ জড়িয়ে এলো। নীর একটা ধাক্কা মেরে ওকে সরিয়ে দিয়ে দ্রুত বিছানার এক পাশ থেকে অন্য পাশে সরে বসলো। মনের মধ্যে একরাশ ঘৃণা নিয়ে বলল, ছি, আপনি এতটা জঘন্য। আকাশ নীরের কথা শুনে ভ্রুক্ষেপই করল না। হো হো শব্দে হেসে উঠে নীরের হাতে হ্যাসকা একটা টান মেরে বলল, আমি ধরলে সেটা জঘন্যতা, আর ইমনের সাথে যখন গা ঢলাঢলি করো সেটা খুব সভ্যতা, তাই না? আকাশের কথা শুনে হঠাৎ ওর ইমনের কথা মনে পড়ে গেল। ও আর ইমন তো একসাথে ভার্সিটি থেকে বের হয়েছিল। তাহলে ইমন কোথায়? নীর ওই ঘরের চারপাশে চোখ বুলিয়ে দেখল ইমন কোথাও নেই। ওর মনের মধ্যে একটা ভয় বাসা বাঁধল। চিন্তিত এক অবয়ব ফুটে উঠল ওর মুখশ্রীতে। ও কিছুটা তীব্র কণ্ঠে বলল, ইমন কই? আকাশ একটা গাছাড়া ভাব নিল। মরেনি এখনো, কিন্তু আমার কথা না শুনলে ওর যে ঠিক কি হবে তা আমি নিজেও বলতে পারছি না। নীর আকাশের হাতটা এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল। ক্রুদ্ধ কণ্ঠে বলল, আপনি কিন্তু মোটেও ভালো করছেন না। আমি কিন্তু পুলিশের কাছে যাব। আকাশ ওর দাঁত কপাটি বের করে প্রশস্ত একটা হাসি দিয়ে বলল, আমার নীর পাখিটার এত কষ্ট করতে হবে না। পুলিশ আমার এখানে আছে। আচ্ছা, এমনকে মারার পর অ্যাক্সিডেন্ট কেস বানিয়ে চ্যাপ্টার ক্লোজ করে দিলে কেমন হয়? আকাশের কথা শুনে নীরের গলা শুকিয়ে এলো। ও মলিন কণ্ঠে বলল, প্লিজ, ওর কোনো ক্ষতি করবেন না, ওকে ছেড়ে দিন। কিছু পেতে হলে যে কিছু দিতে হয় বেবি। নীর ওর চোখজোড়া কিঞ্চিত ছোট ছোট করে বলল, কি চান আপনি? আকাশ নীলের সামনে একটা পেপার রাখলো। ওর হাতে একটা কলম দিয়ে বলল, বেশি কিছু না, এই পেপারটাতে জাস্ট একটা সই। নীর কৌতূহলী দৃষ্টিতে একবার তাকালো পেপারটার দিকে। ওর মনের কৌতূহল প্রশ্ন হয়ে আহরিত হলো ওর কণ্ঠে। কিসের পেপার এটা? আকাশ খুব সাবলীল ভঙ্গিতে বলল, আমাদের বিয়ের কাবিননামার। কথা শুনে নীরের চোখজোড়া বড় বড় হয়ে গেল। ও চেঁচিয়ে উঠল। কি বলছেন আপনি এসব? আকাশ ওর ঠোরজোড়া কিঞ্চিত বাঁকিয়ে একটা হাসি দিয়ে বলল, নীর পাখি, আমি তোমায় শুধু এখন পেপার ফর্মালিটিতে বিয়ে করব, যাতে তোমার উপর আমার অধিকার থাকে। ছোট্ট একটা সই দিয়ে তুমি বাসায় চলে যাবে। নীর রেগে মেগে চোখ মুখ খিচে বলল, অসম্ভব। আমি কখনো এই কাবিননামায় সই করব না। আজ যে কাজটা আপনি করলেন, তারপর আপনার মুখটা দেখতেও আমি রাজি না। আপনাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। দরকার হলে আমি মরে যাব, তাও আপনার মতো একটা লোককে আমি বিয়ে করব না, কারণ আই জাস্ট হেট ইউ, জাস্ট হেট ইউ। নীরের এই কথাটা আকাশের বুকে তীরের মতো বাঁধল। ও আর নিজেকে সংযত করে রাখতে পারল না। নীরের কাছে তেড়ে গিয়ে ওর চুলের মুঠি চেপে ধরল। কর্কশ কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। দ্বিতীয়বার এই কথার উচ্চারণ করবি না। তোর এই ঘৃণাটাকে আমি ভালোবাসি,
আর তোকেও আমাকে ভালোবাসতেই হবে। আর তোকে আমি মরতে দেব না। তুই বাঁচবি আমার জন্য, আর আমি বাঁচবো তোর জন্য। নীর ওর চুলে প্রচণ্ড রকমের ব্যথা পাচ্ছে। ব্যথায় ওর মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। নীর ডুকরে কেঁদে উঠল। ওর কান্না ভেজা নয়ন আকাশের মনকে খুব ব্যথিত করল। আকাশ সঙ্গে সঙ্গে নীরের চুল ছেড়ে দিয়ে ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। তুমি কেন বোঝো না যে আমি তোমাকে অনেক ভালোবাসি? কেন আমার ভালোবাসাটাকে বুঝতে চাও না বলো? নীর পাখি, এই আকাশ তার নীরকে পাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে। তার জন্য যদি আমার কাউকে খুন করতে হয় আমি তাও করব। তুমি শুধু আমার নীর, আমার আর আমার। তুমি শুধুমাত্র আমায় ভালোবাসবে, অনলি জাস্ট উইথ মি। আর আমার কথা না শুনলে যে কি করতে পারি তা তো আর আমার কথা না শুনলে যে কি করতে পারি তা তুমি খুব ভালো করেই জানো। নীর ফুপিয়ে ফুপিয়ে কেটে যাচ্ছে। ও কান্নারত কণ্ঠে আস্তে করে বলল, আপনি ইমনের কিছু করবেন না প্লিজ, ওকে ছেড়ে দিন। নীরের মুখে পুনরায় ইমনের কথা শুনে প্রচণ্ড প্রতিহিংসায় ভেতরটা জ্বলে উঠল আকাশের। আকাশ নীরকে নিজের দিকে ঘুরিয়ে গাল দুটো শক্ত করে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, খুব দরদ না তোর ইমনের জন্য? তোকে আমি আজকেই বিয়ে করব, আর এই ঘরেই তোর সাথে আমি বাসর করব। নীরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নীর মনের ভিতর একরাশ আক্রোশ নিয়ে বলল, আমি বুঝতে পেরেছি আপনি এসব করেছেন আমার শরীরটা পাওয়ার জন্য, তাই না? তাহলে দেরি কেন করছেন? নিন, আপনার মনের ইচ্ছা পূরণ করে নিন, মিটিয়ে নিন আপনার কাম লালসা। কথাটা বলেই নীর ওর গায়ের ওড়নাটা খুলে ফেলে দিতে নেবে ঠিক তখনই আকাশ নীরের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের তাণ্ডবে নীরের কানে যেন ঝিঝি ধরে গেল। ওর ঠোঁটটা খানিকটা কেটে গেছে, তবুও আকাশ থামল না। ওকে দেয়ালের সাথে চেপে ধরে এক হাত দিয়ে গালটা শক্ত করে চেপে ধরে বলল, আর একটাও কথা বললে এখানেই মেরে পুঁতে ফেলবো তোকে। আমার তোকে দরকার, তোর শরীর নয়। নীর আকাশের চোখের দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে গেল। ওর মনে হচ্ছে যেন আকাশের মধ্যে কোনো হিংস্র দানব ঢুকে গেছে। ও নীরের গালটা এমন করে ধরেছে যে নীরের ঠোঁটের কাটা অংশ দিয়ে রক্ত গড়িয়ে পড়া শুরু করলো। নীরের ঠোঁটের করে রক্ত দেখে তাড়াতাড়ি করে নীরকে ছেড়ে দিয়ে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নীর ফুপিয়ে ফুপিয়ে কাছে। আকাশ আওয়াজ ছেড়ে ওর অ্যাসিস্ট্যান্টকে ডাকল। মাইনকা, এই মাইনকা, কই গেলি? জলদি আয়। মানিক আকাশের হাঁক ডাক দেখে দৌড়ে এলো। কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল, স্যার আপনাকে কতবার বলবো, আমার নাম মাইনকা না, মানিক। আকাশ মানিককে একটা ধমক দিয়ে বলল, তোকে তো নামের সার্টিফিকেট দেওয়ার জন্য ডাকিনি। তাড়াতাড়ি ওষুধের বক্সটা নিয়ে আয়। আকাশ ওষুধের বক্সটা নিয়ে নীরকে ধরে বিছানার এক কোনায় বসালো। ফার্স্ট এড বক্স থেকে স্যাভলন আর তুলা বের করলো। কিছুটা স্যাভলন তুলার উপর ঢেলে নিল। সে স্যাভলন মিশ্রিত তুলা দিয়ে নীরের ঠোঁটের কাটা অংশের রক্তটা খুব সন্তর্পণে মুছে দিচ্ছে আকাশ। নীরের ঠোঁটে স্যাভলন লাগাতে গিয়ে আকাশের হাতটা কেমন যেন কাঁপছে। কেমন যেন একটা অপরাধবোধ কাজ করছিল ওর মধ্যে। নীর আকাশের এমন কাজকর্ম দেখে অবাক হয়ে গেল। মাত্রই যে এমন রূঢ় ব্যবহার করলো, আর সেই কিনা এখন এইসব করছে। আকাশ নীরের ঠোঁটে স্যাভলন লাগিয়ে দিচ্ছে আর বারবার ফু দিচ্ছে, যেন নীরের ঠোঁটে জ্বালা না করে, ওর যেন একটুও কষ্ট না হয়। নীর শুধু আশ্চর্য হয়ে সবটা দেখে যাচ্ছে। আকাশ নীরের ঠোঁটে স্যাভলন লাগানো শেষে খুব সুন্দর করে যত্ন সহকারে মলম লাগিয়ে দিল। কণ্ঠে নমনীয়তা এনে বলল, জান, তুমি এখানে বিশ্রাম করো। নীর ভাঙা কণ্ঠে বলে উঠল, আমি বাসায় যাব। আকাশ কপালে ভাঁজ ফেলে তাকালো নীরের দিকে। আমার কথা যতক্ষণ পর্যন্ত না তুমি মেনে নিচ্ছ, তুমি এখান থেকে এক পাও কোথাও যেতে পারবে না। আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে যদি তুমি আমার কথা মেনে নাও তাহলে বিয়ে ছাড়াই। কথাটা বলেই আকাশ হো হো শব্দে হেসে উঠল। আকাশ নীরকে রুমের মধ্যে রেখে বাইরে থেকে তালা মেরে চলে গেল। রাগে আর আক্রোশে নীরের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। ওর চোখের সামনে ভেসে উঠল নবীন বরণের কালো অধ্যায়ের সেই দিনটা। আকাশ নীরের জন্য একটা ট্রেতে করে খাবার নিয়ে এলো। নীর আকাশকে দেখা মাত্রই ওর দিক থেকে মুখ ঘুরিয়ে ফেলল। আকাশ খাটের উপর খাবারের ট্রেটা রাখলো। আকাশ নীরের সামনে গিয়ে দাঁড়ালো। নীর ওর মুখটা আবার অন্যদিকে ঘুরিয়ে নিল। আকাশ রাগ দেখাতে গিয়েও দেখালো না, নিজেকে সংযত করে নিল। স্মিত কণ্ঠে বলল, নীর পাখি, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। নীর তেজ দেখালো। আপনার খাবার আপনিই খান, আমি খাবো না। আকাশ ওর হাত দিয়ে নীরের মুখ অনেকটা জোরপূর্বক ওর দিকে ঘোরালো।
ওর ঠোঁটের দিকে তাকিয়ে বলল। নাস্তা না খেলে অন্য কিছু খেতে হবে। নীর কিছুটা ঘাবড়ে গেল। মানে? আকাশ কোনো কথা না বলে নীরের চুলে খামচি দিয়ে ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। নীর নিজেকে ছাড়ানোর জন্য যত জোরাজুরি করছে, আকাশ ততই ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। আকাশ নীরের ঠোঁটে ছোট্ট একটা কামড় বসিয়ে দিল। নীর যন্ত্রণায় ছটফট করছে। আকাশের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মনের আশ মিটিয়ে নীরকে কিছুক্ষণ পর ছেড়ে দিল। নীর বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। আকাশ নীরের কোমর জড়িয়ে ধরে ওকে কাছে টেনে বলল। চুপচাপ নাস্তা খেয়ে নাও, তা না হলে। নীর আর কোনো কথা বলো না, বাধ্য মেয়ের মতো নাস্তা করতে রাজি হয়ে গেল। আকাশ নিজের হাতে সযত্নে নীরের মুখে খাবার তুলে দিচ্ছে। নীর ও শান্তভাবে খেয়ে যাচ্ছে। নীরকে নাস্তা খাওয়ানো শেষে আকাশ ওর পকেট থেকে একটা ব্যথার ট্যাবলেট বের করে নীরকে খাইয়ে দিল। নীরের কপালে ভালোবাসার একটা পরশ এঁকি দিয়ে বলল। ঠিক এভাবে সব সময় আমার সকল কথা শুনবে, আর আমি তোমাকে সব সময় এভাবে খুব ভালোবাসবো। আকাশ ট্রেতে সকল কিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে রুমের বাহিরে তালা দিয়ে চলে গেল। নীর অসহায়ভাবে হাঁটুতে মুখ গুজে বসে আছে। ওর চোখের সামনে ভেসে উঠল আকাশের সাথে দেখা হওয়ার সেই দিনটার কথা। সেদিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। সেদিন নীর একটা লাল রঙের শাড়ি পরেছিল। ভার্সিটিতে ঢুকতেই আকাশের সঙ্গে ধাক্কা লাগে ওর। ওই দিনকে প্রথম দেখায় নীরকে খুব ভালো লাগে আকাশের। এরপর থেকে শুরু হয় আকাশের ওর পিছনে ঘোরা আর ওর পাগলামি। আকাশ অনেকবার প্রপোজ করে, কিন্তু নীর না বলে। নীর ছেলেদের যে অভ্যাসগুলো অপছন্দ করে সেগুলো সবগুলোই আকাশের মধ্যে বিদ্যমান। সিগারেট খাওয়া থেকে শুরু করে মেয়েদের ইফটিজিং করা সবগুলো খারাপ অভ্যাসই আকাশের মধ্যে আছে। তাই আকাশকে কোনো দিক থেকেই নীরের ভালো লাগেনি। আর ভালোবাসা তো দূরে থাক, আকাশ এমন ছিল না। আকাশ অনেক মেধাবী একজন স্টুডেন্ট ছিল। ওর মা মারা যাবার পর থেকেই ওর জীবনটা এলোমেলো হয়ে গেছে। পড়াশোনা কমপ্লিট, তাও কলেজে পড়ে থাকে। আকাশ বড়লোক বাবা ইমতিয়াজ চৌধুরীর একমাত্র ছেলে। মা মারা যাবার পর তার বাবা আরেকটা বিয়ে করে আকাশের দেখাশোনার জন্য। কিন্তু কিছু অশুভাকাঙ্ক্ষী লোকেদের কান ভাঙানিতে আকাশ কখনো ওনাকে মা বলে ডাকেনি। ওর একটা ছোট বোন আছে, আনিশা। ও আকাশের জান। আকাশের বাবা মামরা ছেলের প্রতি কোনো শাসন করতে পারেনি, যার ফলে আকাশ এখন পুরোপুরি বকে গেছে। নীরাকে দেখে ও যেন নতুন করে বাঁচার এক আশা ফিরে পেয়েছিল, কিন্তু নীর ওকে সহ্যই করতে পারে না। ইমন নীরার বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদে ইমনের সাথে ওর একটা আন্তরিক সম্পর্ক। ইমনের সাথে ও ভার্সিটিতে আসা যাওয়া থেকে শুরু করে ক্যান্টিনে একসাথে বসে খাওয়া, গল্প করার সময় কাটানো, সবকিছুই ওর রোজকার রুটিন ছিল। কিন্তু আকাশ ইমনকে নীরের পাশে সহ্য করতে পারে না। আকাশ নীরকে ইমনের সাথে কথা না বলতে অনেকবার বারণ করেছিল, কিন্তু নীর আকাশের কোনো কথাই পাত্তা না দিয়ে ওর সামনেই ইমনের হাত ধরে গল্প করত। আকাশ সেই দিন নীরকে লাস্টবার বারণ করতে আসে, কিন্তু নীর আকাশের সাথে চরমভাবে খারাপ ব্যবহার করে। ভার্সিটিতে ক্লাস শেষ হয়ে যাবার পর ইমনের সাথে বাসায় যাবার জন্য বেরিয়ে যায় রাস্তায়। আকাশ গাড়ি নিয়ে আশিকের বাইকের সামনে দাঁড়ায়, তারপর দুজনকেই জোর করে গাড়িতে তুলে নেয়। কথাগুলো ভেবে নীরের ভেতরে আকাশের জন্য অগাধ পরিমাণ ঘৃণা জন্মাচ্ছে। প্রচণ্ড রাগে ও বিছানার চাদর খামছে ধরল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কি মনে করে কি নিজেকেও বড়লোক বলে, বড়লোক বাবার ছেলে বলে সে যা ইচ্ছা তাই করবে? যেভাবে ইচ্ছা আমার উপর জোর জবরদস্তি করবে। সবাই ওকে ভয় পেতে পারে, কিন্তু আমি তো ওকে ভয় পাই না। আকাশ সিগারেট হাতে নিয়ে রকিং চেয়ারে বসে আছে। চেয়ারে দুলছে আর জ্বলন্ত সিগারেটে টান মেরে উপরের দিকে ধোঁয়া ছাড়ছে। ওর মনের মধ্যে একরাশ রাগের ঘনঘাটা, আর তার সবটাই ইমনের ওপর। ওর জন্যই ওর নীর পাখি ওর ভালোবাসাটা বুঝতে চাইছে না, বারবার প্রত্যাখ্যান করছে ওর এক বুক ভালোবাসাকে। আকাশের রাগ আর ক্রোধ নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। ও রাগে গজগজ করতে করতে বলল, একবার আমার নজর যেহেতু তোমার উপর পড়েছে, আমার কাছ থেকে তোমার কোনো নিস্তার নেই নীর পাখি। তোমাকে পাওয়ার জন্য দরকার হলে একটা ইমন কেন 10টা ইমনকেও শেষ করতে পারি। আমি এতে দুইবার ভাববো না, কারণ আমার বৃত্তে তুমি। নীর অনেকক্ষণ যাবৎ দরজা ধাক্কাধাক্কি করছে, কিন্তু আশেপাশে কারো কোনো আনাগোনা নেই। ও একরাশ হতাশা নিয়ে খাটের এক কোণায় গিয়ে বসল। রাগে ওর গা হিড়হিড় করছে।
হঠাৎ ওর কানে দরজা খোলার শব্দ আসলো। ও খাট থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। ও মনের মধ্যে একটা পরিকল্পনা আনলো। দরজা ঠেলে শাড়ি পরিহিত টিনা আর ইতি নামের দুইটা মেয়ে ঘরে প্রবেশ করলো। ওদের হাতে শাড়ি চুড়ি সহ আরো অনেক প্রসাধনী। ওরা জিনিসগুলো বিছানার উপর রাখলো। ওরা পেছন ঘুরলো নীরকে ডাকতে, কিন্তু তাকিয়ে দেখলো নীর নেই। দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা খোলা। ওরা বুঝতে পারলো ওদের বোকামির জন্য সুযোগ বুঝে নীর পালিয়েছে। ওদের ভয়ে গলা শুকিয়ে আসলো। টিনা কম্পিত গলায় বলল, এখন কি হবে রে? মেয়েটা যে পালিয়েছে, স্যার জানতে পারলে আমাদের আর আস্ত লাগবে না। ইতি কিছু একটা ভেবে ওর চিন্তা থেকে বের হয়ে কিছুটা স্বাভাবিক হবার চেষ্টা করলো। অশান্ত গলায় বলল, আরে চিন্তা করার কিছু নেই, স্যারের নাগালের বাইরে ও যেতেই পারবে না, কারণ ও যে স্যারের জান, আর নিজের জানকে স্যার কখনোই দূরে যেতে দেবে না। ইতির কথায় টিনা ভরসা পেয়েও পাচ্ছে না। এই ভেবে যে যদি তার চাকরিটা চলে যায়, তার এই সামান্য ইনকাম দিয়ে তার সংসার চলে। এই ইনকাম যদি বন্ধ হয়ে যায় তাহলে তার পরিবারকে না খেয়ে মরতে হবে। নীরের মা রাহেলা বেগম আর তার স্বামী আফজাল হোসেন থমথমে মুখ নিয়ে বসে আছেন। রাহেলা বেগম অনেকক্ষণ ধরে নীরের ফোনে কল করে যাচ্ছে, কিন্তু বারবার সুইচ অফ দেখাচ্ছে। ইমনের নাম্বারে ফোন দিয়ে ওকেও পাচ্ছে না। নীরের বাবা আফজাল হোসেন ভার্সিটিতে গিয়ে খবর নিয়ে জানতে পেরেছে নীর আর ইমন ভার্সিটি থেকে অনেকক্ষণ আগেই বের হয়ে গেছে। নীর কখনো এমন করে না, এক্সট্রা ক্লাস থাকলে ফোন দিয়ে জানিয়ে দেয়, সময় মতো বাসায় চলে আসে। কিন্তু আজ ঘন্টা পার হয়ে যাবার পরেও তারা মেয়ের কোনো খবর পাচ্ছে না। চিন্তায় ওনাদের ঘাম ছুটে যাচ্ছে। বাবা, মায়ের প্রেশারের অবস্থা ভালো না, দ্রুত মাকে রুমে নিয়ে প্রেশারের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। এমন কথা শুনে আফজাল হোসেন একদম ঘাবড়ে গেলেন। উনি স্ত্রীর কাছে গেলেন তাকে রুমে নিয়ে যাবার জন্য, কিন্তু রাহেলা বেগম কিছুতেই যেতে চাচ্ছে না। লিজা আর আফজাল হোসেন অনেকটা জোর জবরদস্তিপূর্বক রুমে নিয়ে গেল। নীর অনেকক্ষণ যাবৎ বাড়ির এক প্রান্তে থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে, কিন্তু বাড়ির সবগুলো দরজায় লক লাগানো। অনেক চেষ্টা করেও বের হবার কোনো উপায় খুঁজে পেল না। একদিকে ওর মধ্যে একটা ভয় কাজ করছে, অন্যদিকে ইমন আর বাসার জন্য চিন্তা হচ্ছে। নীর কোনো দিক দিশা না পেয়ে একটা ওয়ালের আড়ালে গিয়ে দাঁড়ালো। পেছন থেকে একজন বাজখাই কণ্ঠে বলে উঠল, কোথায় পালাচ্ছ নীর পাখি? তার গলার কণ্ঠটা শুনে নীর একদম ঘাবড়ে গেল। ও আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে ওর গালে আকাশের হাতে দাবাং মার্কা দুইটা থাপ্পড় পড়ল। আকাশ ওর চুলের মুঠে ধরে টানতে টানতে রুমে নিয়ে ওকে বিছানায় ফেলে দিল। নিজের দেহের সমস্ত ভার ছেড়ে দিল নীরের উপর। নীলের হাত দুটো শক্ত করে বিছানার সাথে চেপে ধরল। আকাশ নীরের গালে একটা কামড় বসিয়ে দিল। ব্যথায় নীরের চোখের কার্নিশ পেয়ে পানি গড়িয়ে পড়ছে। আকাশ ওর ঠোঁট দিয়ে নীরের চোখের পানি শুষে নিল। ক্রুদ্ধ কণ্ঠে বলল, আমার কথা অমান্য করার জন্য এটা তোর শাস্তি। এই মুহূর্তে যদি বিয়ের জন্য তৈরি না হোস, তাহলে এর থেকেও বড় শাস্তি তোর জন্য অপেক্ষা করছে, আর সেটা হবে ইমনের মৃত্যু দিয়ে। সঙ্গে সঙ্গে নীরের গলা থেকে করুণ কণ্ঠস্বর আহরিত হলো, না না, ওকে কিছু করবে না, ছেড়ে দিন ওকে প্লিজ। আকাশ নীরের ঠোঁটে আঙুল বুলিয়ে দিল। নীরের নিচের ঠোঁটটা আঙুল দিয়ে উপরের দিকে চেপে ধরে বলল, আমাদের বিয়েটা হয়ে গেলে ওকে ছেড়ে দেবো বেবি। এখন বলো, আমায় বিয়ে করবে নাকি ওর মৃত্যু দেখবে? নীর কিছু বলছে না, চুপ করে আছে আর অঝরে কেঁদে যাচ্ছে। নীরের এই কান্না আর নীরবতা আকাশের হৃদয়টাকে কত বিক্ষত করে দিচ্ছে। ওর ইচ্ছে করছে এখনই গিয়ে ইমনকে শুট করে দিতে। ওই ইমন আকাশ আর নীরের জীবনে কাটা হয়ে উঠেছে। হঠাৎ আকাশের ফোনে একটা নোটিফিকেশন আসলো। ও পকেট থেকে ফোনটা বের করলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো একটা MMS এর নোটিফিকেশন। ও MMSটা অন করতেই ওর চোখ মুখে এক পৈশাসিক হাসি ফুটে উঠল। আকাশ MMSটা দেখে খানিকটা বাঁকা হাসি দিল। নীরের কাছ থেকে কিছুটা দূরে সরে মোবাইলটা ওর সামনে ধরে উল্লাসিত কণ্ঠে বলল, দেখো নীর পাখি, ইমনকে কত সুন্দর লাগছে। আকাশের কথা শুনে নীর মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো। ওর পুরো পৃথিবী যেন থমকে গেল। ইমনকে খুব জঘন্যভাবে হাত মুখ বাঁধা অবস্থায় চেয়ারে বেঁধে রেখেছে। ওর বেস্ট ফ্রেন্ডের এমন অবস্থা দেখে নীর চোখের পানি ধরে রাখতে পারল না। কেঁদে কেঁদে থমথমে গলায় বলল, কেন ওকে এত কষ্ট দিচ্ছেন? ওর সাথে তো আপনার কোনো শত্রুতা নেই। ওকে আর কষ্ট দিবেন না, ছেড়ে দিন ওকে প্লিজ।
নীরের কোনো কথা আকাশ কানেই নিল না। এক টান মেরে নীরের হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। ওকে পেছন থেকে হ্যাসকার টান মেরে জড়িয়ে ধরল। ওর কাঁধে মুখ গুজে বলল, একমাত্র তোমার মুখের দিন কবুলই মনকে বাঁচাতে পারে। তোমার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি আমি। লোক পাঠিয়ে দিচ্ছি, তোমাকে সুন্দর করে এসে সাজিয়ে দেবে। পরের বার এসে যদি তোমাকে বিয়ের সাজে দেখতে না পাই, তাহলে ইমন এখন যতটুকু নিঃশ্বাস নিতে পারছে এতটুকু আর নিতে পারবে না নীর পাখি। কথাটা বলে আকাশ নীরকে একটা লিফট কিস করে চলে গেল। নীর ধাম করে দাঁড়ানো থেকে ফ্লোরে বসে পড়ল। ওর চোখ দিয়ে এখন আর এক ফোঁটা পানিও পড়ছে না। ও কেমন যেন একটা মূর্তির মতো হয়ে গেছে, কারণ ওর বোঝা হয়ে গেছে এটাই ওর নিয়তি। এখন এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একটু পর টিনা আর ইতি পুনরায় নীরের রুমে প্রবেশ করল। নীরের চোখ মুখের অবস্থা দেখে ওরা কিছু একটা আন্দাজ করতে পারল। টিনা নীরের কাঁধে হাত রেখে বলল, কষ্ট পাবেন না ম্যাডাম, আকাশ স্যার অনেক ভালো একটা মানুষ। পরিস্থিতি তাকে এইরকম করে দিয়েছে। তবে এত কিছুর মাঝে সবচেয়ে বড় সত্যি হচ্ছে স্যার আপনাকে অনেক ভালোবাসে ম্যাডাম। নীর কিছু বলল না, শুধু ঠোঁটের কোণে তাচ্ছিল্যের একটা হাসি দিল। টিনা নীরের এই হাসির মানেটা ঠিকই বুঝতে পারল, কিন্তু কিছু বলল না। টিনা নীরকে ধরে উঠিয়ে খাটের উপর বসালো। ইতিকে চোখের ইশারায় দরজা লাগিয়ে দিতে বলল। ইতি গিয়ে দরজা লাগিয়ে দিল। ইমতিয়াজ চৌধুরী তার ছেলে আকাশকে সকাল থেকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু আকাশের ফোন ধরার কোনো নাম গন্ধ নেই। ওনার দ্বিতীয় স্ত্রী সাবিহা বেগম আকাশের চিন্তায় হাপিত্তেশ করছে। উনি বারবার ইমতিয়াজ চৌধুরীকে বলছেন আকাশকে খুঁজে নিয়ে আসতে। ইমতিয়াজ চৌধুরী জানে তার ছেলে এখন কোথায় এবং কার সাথে আছে। এখন ওখানে গেলেও কোনো লাভ হবে না, উল্টো আকাশ তাকে দু চার কথায় শুনিয়ে দেবে। ইমতিয়াজ চৌধুরীকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সাবিহা বেগম ওনাকে তাগাদা দিয়ে বলল, কি হলো, চুপ করে আছেন কেন? আমার ছেলেটাকে খুঁজে এনে দেন। সাবিহা বেগমের এই রূপ উদ্বিগ্নতা দেখে ইমতিয়াজ চৌধুরী কিছুটা হাসলেন। শান্ত স্বরে স্ত্রীকে বললেন, যে ছেলে তোমাকে মা বলে স্বীকারই করে না, তার জন্য এতটা উদ্বিগ্ন হচ্ছ কেন? ইমতিয়াজ চৌধুরীর কথা শুনে সাবিয়া বেগমের ভেতর কোনো রকম ভাবান্তর হলো না। উনি স্নেহভরা কণ্ঠে বললেন। কথাটা বলে সাবিয়া বেগম ভরাক্রান্ত মনে ওখান থেকে চলে গেলেন। ইমতিয়াজ চৌধুরী সাবিয়া বেগমের যাওয়ার পানে অপলকভাবে তাকিয়ে আছেন। ইমতিয়াজ চৌধুরী বিড়বিড় করে বললেন, আমি জানি না কখনো তোমার এই মাতৃস্নেহ আকাশ বুঝতে পারবে কিনা। সৎমা হয়েও তুমি ওকে যেভাবে ভালোবেসে যাচ্ছ, এটা আসলে এই পৃথিবীতে বিরল। কথাটা বলে ইমতিয়াজ চৌধুরী দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন। এই নিঃশ্বাসের দীর্ঘতা অনেকটা, যা বোঝার ক্ষমতা হয়তো উনি ছাড়া আর কারণে। আফজাল হোসেন রোমের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পায়চারি করছেন। ওনার স্ত্রী রাহেলা বেগম ঘুমের ওষুধের ডোজে এখনও ঘুমের ঘোরে ডুবে আছেন। আফজাল হোসেন এর মধ্যে অনেকবার নীরের ফোনে কল দিয়েছে, কিন্তু বরাবরই ওর ফোন সুইচ অফ দেখাচ্ছে। আফজাল হোসেনের ক্রমে ক্রমে চিন্তা আর পেরেশানি বেড়ে যাচ্ছে। মেয়েটা কোথায় কিভাবে আছে তা ভেবে ওনার মনে চিন্তা বেড়ে চলেছে। কিছুক্ষণ পর তার স্ত্রী রাহেলা বেগম ঘুম থেকে উঠলে উনি মেয়ের কথা জানতে চাইলে ওনাকে ঠিক কি বলবেন সেটাই ভয় পাচ্ছেন। প্রায় 1 ঘন্টা পর নীরকে সাজানো শেষে টিনা নীরের মুখের সামনে একটা আয়না ধরল। স্মিত কণ্ঠে বলল, ম্যাডাম দেখুন তো সাজানোটা ঠিক হয়েছে কিনা। নীর চোখ তুলে আয়নার দিকে তাকালো। ওকে একদম বউ বউ লাগছে। সঙ্গে সঙ্গে চোখের সামনে ওর মা আর বাবার মুখটা ভেসে উঠল। ওর মা আর বাবার খুব ইচ্ছে ছিল নীরকে এইরকম বধূবেশে চোখ ভরে দেখতে, কিন্তু নীরের নিয়তি আজ নীরকে এমন এক পর্যায়ে এসে দাঁড় করিয়েছে যে তার এই বধূবেশে চেহারাটা তার মা আর বাবাকে দেখতে পেল না। কথাটা ভাবতেই ওর চোখের কোণে পানি এসে জমা হলো। চোখ থেকে পানি গড়িয়ে পড়তে নেবে তখনই টিনা বলে উঠল, প্লিজ কাঁদবেন না ম্যাডাম, আপনার সাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে স্যার মনে করবেন আমি আপনাকে ঠিক করে সাজাইনি, তখন স্যার আমাদেরকে শাস্তি দেবেন। নীর কাঁদতে গিয়েও কাঁদতে পারল না। ওর কান্নাটাকে গলার ভেতরেই আটকে দিল। হঠাৎ দরজা টোকা দেওয়ার শব্দ আসলো। ইতি গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই আকাশ একজন কাজীকে নিয়ে আর মানিককে নিয়ে ভেতরে প্রবেশ করলো। নীরকে দেখে আকাশ একদম টাসকি খেয়ে গেল। তার নীর পাখিকে এতটা সুন্দর লাগছিল যে ওর চোখ সরাতেই পারছিল না। ওর পরনে মেরুন কালারের লেহেঙ্গা, মাথায় ম্যাচিং করা ওড়না, সাথে ম্যাচিং করা অর্নামেন্টস, ম্যাচিং করা চুড়ি, গোলাপি কালার গাল, চোখে টানা করে কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক। আকাশ আনমনে বলে উঠল, বাহ,
আমার নীর পাখিকে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার সামনে একটা ডানা কাটা পরি বসে আছে। নীর হালকা কিছুটা মাথা উঁচু করে তাকালো আকাশের দিকে। আকাশ গোল্ডেন কালারের একটা শেরওয়ানি পরেছে, যার উপর গোল্ডেন সুতার সাথে কিছু কনস্টেন্স করা জরি সুতোর এমব্রয়ডারির কাজ করা। ওর মাথায় সাদা কালার একটা পাগড়ি, দাড়িগুলো ছোট করে ফ্রেঞ্চ কাট দেয়া, স্পাইক করা চুল, সব মিলিয়ে আজকের আকাশকে যেন একদম অন্যরকম লাগছে নীরের কাছে। আকাশ গিয়ে নীরের পাশে বসলো। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। সমস্ত লেখালেখি ও নিয়ম কানুন শেষে কাজী নীরকে কবুল বলতে বলল, কিন্তু নীর কবুল বলছে না, চুপচাপ বসে আছে। আকাশ নীলের হাতটা শক্ত করে চেপে ধরল। নীর আকাশের দিকে আর চোখে তাকালো। আকাশ খুব চাপা কণ্ঠে বলল, কবুল বলো বলছি, তা না হলে মোবাইলে একটা ডায়াল করবো। আর কথাটা বলে আকাশ খানিকটা বাঁকা হাসি দিল। নীর আকাশের কথায় ভয় পেয়ে গেল। ও কাপা কাপা গলায় 3 কবুল বলে উঠল। পরক্ষণে আকাশও কবুল বলল। কাজে নীরের দিকে খাতা আর কলম এগিয়ে দিল স্বাক্ষর করার জন্য। নীরের চোখজোড়া জলে ভিজে উঠল। নীর 3 কবুল বলে আকাশের বৃত্তে সারা জীবনের জন্য আবদ্ধ হয়ে গেছে, তাই এই মুহূর্তে স্বাক্ষর করা ছাড়া আর কোনো উপায় নেই। ও কম্পিত হাতে সই করে দিল। আকাশও সই করল। সাক্ষীর স্থানে মানিক, ইতি আর টিনা সই করল। কাজী বিয়ে পড়ানো শেষে মোনাজাত ধরল। মোনাজাত শেষে কাজী উঠে চলে যাচ্ছিল, তখনই আকাশ পেছন থেকে কাজীকে ডাক দিল। আকাশ ওর শেরওয়ানের পকেট থেকে 10টা 1000 টাকার নোট বের করে কাজীর হাতে দিল। তার পা ছুঁয়ে সালাম করে বলল, কাজী সাহেব, আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমি আমার ভালোবাসার মানুষকে, আমার নীর পাখিকে নিজের করে পেয়েছি, তাই এটা আমার পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটু উপহার। কাজী আকাশের মাথায় পরম খুশিতে হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা, তোমার মতো আমাকে এতটা সম্মান কেউ কখনো দেয়নি। দোয়া করি বাবা, তোমরা চিরসুখী হও। আকাশের ব্যবহার দেখে নীর কিছুটা অবাক হলো। নীরের মনে পড়ে গেল টিনার বলা কথাগুলো। নীর বিস্ময়কর চিত্তে ভাবছে, আকাশ যে কখন কোন রূপ ধারণ করে তা বোঝা বড় দায়। ও কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি শুধুমাত্র জেদের বসে আমাকে বিয়ে করেছে? সকল কার্যক্রম শেষে সবাই একে একে রুম থেকে বের হয়ে গেল। আকাশ রুমের দরজা লাগিয়ে দিল। নীরের ভয়ে গলা শুকিয়ে আসে। ও বুঝতে পারছে এখন ওর সাথে আকাশ ঠিক কী করবে। নীর 2 হাত দিয়ে ওর হাঁটুর উপর লেহেঙ্গাটা খামছে ধরে রেখেছে। আকাশ আস্তে আস্তে নীরের দিকে এগিয়ে আসলো। নীর গুটিসুটি মেরে বিছানার এক কর্নারে সরে গেল। আকাশ নীরের কাছে এসে ওর হাত দুটো ধরে ওর হাতে একটা চুমু দিয়ে বলল, আমার ইচ্ছে ছিল তোমাকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়া। আমার সেই ইচ্ছে আজ পূরণ হয়েছে। তোমাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছি। কিন্তু তোমাকে আজকে আমি একটা কথা দিচ্ছি, যতদিন পর্যন্ত না আমার প্রতি তোমার মনের গভীরে ভালোবাসা তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত আমি তোমার কাছ থেকে আমার স্বামীর অধিকার চাইব না। তবে তুমি যদি আমার কথার অবাধ্য হও, তাহলে আমি আমার স্বামীর অধিকার ছিনিয়ে নিতে 2 বার ভাববো না। আকাশের কথায় নীর যেন ও প্রাণ ফিরে পেল। ও স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। নীর কম্পিত কণ্ঠে বলল, আমি বাসা যাব। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। আমি একাই যেতে পারবো, আপনার যেতে হবে না। আকাশ কর্কশ কণ্ঠে বলল। তোমার কাছ থেকে আমি শুনতে চাইছি আমায় কি করতে হবে। নীর আকাশের চিল্লানি শুনে ভয় পেয়ে গেল, কারণ আকাশের যে রূপ ও দেখেছে তা এখনো ভুলতে পারছে না। তাই আর কোনো কথা না বাড়িয়ে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে। নীর আর আকাশ গাড়িতে বসে আছে। আকাশ গাড়ি ড্রাইভ করছে আর একটু পর পর আর চোখে নীরকে দেখছে। ওদের মধ্যে পিনপতন নীরবতা চলছে, কিন্তু এই নীরবতা আকাশকে বেশিক্ষণ গ্রাস করতে পারেনি। আকাশ কিছুটা শান্ত কণ্ঠে বলে উঠল, শোনো, এখন থেকে আমার কথা মতো চলবে। উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর এইসব টাইট ফিটিং জামা কাপড় একদম পরবে না। আর হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করবে। বাসা থেকে কোনো কাজ ছাড়া বের হবে না। কোনো ছেলের সাথে কথা বলবে না। আমার রাগ উঠবে এমন কোনো কাজ করবে না। আমার রাগের সামনে যে আসবে সে কিন্তু শেষ হয়ে যাবে। কি মনে থাকবে? নীর মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আকাশ বুঝতে পারল নীর অনেক ভয় পাচ্ছে। আকাশ নীরকে অভয় দিয়ে বলল, নীর পাখি, একদম ভয় পেও না। আমি তো তোমার জন্য এসব করছি। তুমি যদি তখন আমায় অধিকারের কথা না বলতে, আজ এত কিছু হতো না। আর একদিকে ভালোই হয়েছে, তোমার উপর আমার অধিকারটা পার্মানেন্টলি হয়ে গেল। খুব জলদি তোমায় আমার কাছে নিয়ে আসবো জান।
নীর মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আকাশ বুঝতে পারল নীর অনেক ভয় পাচ্ছে। আকাশ নীরকে অভয় দিয়ে বলল। কথা বলে আকাশ নীরকে এক পাশ থেকে হালকা করে জড়িয়ে ধরল। নীর কিছুই বলল না, কারণ ও ভালোভাবেই বুঝতে পারছে আকাশ নামের প্যারা ওর জীবন থেকে সহজে যাবে না। নীর কিছু একটা বলার জন্য আমতা আমতা করছিল, কিন্তু ওর সাহসে কুলোচ্ছিল না। তারপর ও কিছুটা সাহস সঞ্চয় করে বলল। ইমনকে ছেড়ে দেবেন তো? আকাশের রোমান্টিক মোড়ের মাঝে ইমনের কথা যেন বিষাক্ত লাগছে। আকাশ কিছুটা রূঢ় কণ্ঠে বলল। ওকে আরো আগেই ছেড়ে দেওয়া হয়েছে। এখন থেকে সারা জীবনের জন্য আমাদের জীবন থেকে ইমন নামটা ক্লোজ। আর যেন কোনোদিনও তোমার মুখে ওর নামটা না শুনি। নীর কিছু বলল না, চুপ করে বাহিরের দিকে মুখ করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আকাশের গাড়িটা নীরের বাড়ির সামনে এসে থামলো। নীরকে গাড়ি থেকে নামিয়ে আশেপাশে তাকিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। ওর এক গালে আলতো করে হাত রেখে বলল। আজ শ্বশুর বাড়ি রেখে গেলাম, খুব তাড়াতাড়ি ধুমধাম করে আবার এসে তোমাকে নিয়ে যাবো নীর পাখি। আকাশ নীরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। নীর বাসায় ঢুকতেই রাহেলা বেগম নীরকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। কান্নারত কণ্ঠে বললেন। নীর মায়ের এমন উদ্বিগ্নতা দেখে নিজেকে সামলিয়ে রাখতে পারছে না। ওর বুক ফেটে কান্না আসছে। নীর নিজেকে অনেক কষ্টে সামলিয়ে নিয়ে বলল। কিছু নোটসের জন্য এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম মা, আর ফোনে চার্জ ছিল না, তাই ফোন বন্ধ হয়ে গিয়েছিল। রাহেলা বেগম মেয়েকে ধরে এখনো কেঁদেই যাচ্ছেন। আমজাদ হোসেন ওনাকে সান্ত্বনা সুলভ কণ্ঠে বললেন। আর কেঁদো না তো, ও তো বলল নোটস আনতে গিয়েছিল। এবার ওকে ছাড়ো তো, ফ্রেশ হয়ে নেই। নীর ওর মাকে শান্ত করে রুমে আসলো। রুমে ঢুকে বিছানার উপর টান হয়ে শুয়ে পড়ল। ওর মাথায় চিন্তার ঘনঘটা। চিন্তিত চিত্তে আওড়ালো। কি স্বপ্ন নিয়ে আমি কলেজে গেলাম, আর আমার সাথে এসব কি হচ্ছে? কোন কুক্ষণে যে ওই কলেজে ভর্তি হতে গেলাম? সেই প্রথম দিন থেকে বদমাইশ আমার পিছে পড়ে আছে। ওর জন্য কলেজে কোথাও শান্তিতে বসতে শুধু পারি না। একটা ছেলে এতটা খারাপ কি করে হতে পারে? আমার একদম জীবনটা নষ্ট করে দিল। আজকের কথাটা বাসায় বলবো? বাবা সব শুনে যদি ওকে মারতে যায়, আর ও যে পরিমাণ সাংঘাতিক, যদি আমার বাবা আর বোনের ক্ষতি করার চেষ্টা করে। ওর মতো জানোয়ারকে কোনো বিশ্বাস নাই। আমাকেই কিছু একটা করতে হবে যাতে ও আমায় নিজে থেকে ছেড়ে দেয়। পরদিন কলেজে সবাই নীরকে দেখে রীতিমতো তামাশা শুরু করে দেয়, কারণ নীর আজ পর্দার মতো ঢিলা সালোয়ার পরে কলেজে গেছে। যে মেয়েটার স্টাইল দেখে যে কোনো ছেলে হুমড়ি খেয়ে পড়ে, আজ সেই মেয়ে সবার কাছে হাসির পাত্রী হয়ে গেল। নীর কান্না করতে থাকে, আর আকাশ এসে নীরের সামনে দাঁড়ালো। আকাশ ওর চোখের পানি মুছে দিয়ে বলল। আমার নিহটা কাঁদছে কেন? নীর বিষাদ ভরা কণ্ঠে বলল। এবার আপনার শান্তি হয়েছে তো? সবার সামনে আমি জোকার হয়ে গেলাম। কে বলেছে এই কথা আমাকে? একবার বলো জাস্ট। কার এত বড় সাহস আমার নিরুকে কাঁদায়? আকাশ রাগ দেখিয়ে চিল্লিয়ে বলল। ভয়ে আশেপাশে সবাই দৌড়ে চলে যায়। নীর ভালোভাবেই জানে আকাশ রাগলে আর কারো নিস্তার নাই, তাই প্রসঙ্গ পাল্টে বলল। আমার আপনার সাথে একটা কথা ছিল। বলো না জান, আমি তো তোমার কথা শোনার জন্যই আছি, বলো। আমার একটা ছেলের সাথে 3 বছরের সম্পর্ক আছে, আর 3 বছরের সম্পর্কে কি কি হতে পারে নিশ্চয়ই আপনার ধারণা আছে, তো প্লিজ আমায়। কথাটি শেষ হতে না হতেই আকাশ সজোরে নীরের ঘালে থাপ্পড় মারল। নীর ডাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। আকাশ নীরের দুবাহু শক্ত করে ধরে টেনে তুলল। নীর আকাশকে দেখে চমকে ওঠে, কারণ নীর গতকালকে আকাশকে যেই রূপে দেখে ভয় পাচ্ছিল, আজ ঠিক সেই রূপে দেখাচ্ছে। আকাশ নীরের গাল দুটো চেপে ধরে বলল। তোরা একজন কেন, 100 জনের সাথে রিলেশন থাকলেও আমি তোকে ছাড়বো না। তুই যদি ভুলেও আমার জীবন থেকে চলে যাওয়ার চেষ্টাও করিস, তাহলে আগে তোকে খুন করব, তারপর নিজে খুন হব। সুতরাং দ্বিতীয়বার এমন কথা মুখে আনার আগে 2 বার ভাববি। আকাশের অগ্নিমূর্তি দেখে নীর একদম চুপ হয়ে গেল। নীরের ভয়ে ভেতরটা কাঁপছে। ওর মনটা যেন পালাই পালাই করছে। ইচ্ছা করছে এক দৌড়ে এখান থেকে বেরিয়ে চলে যেতে, কিন্তু এখন আকাশকে এড়িয়ে যাওয়া ওর পক্ষে অসম্ভব। নীরের ভয়ার্ত মুখশ্রী আকাশের দৃষ্টি এড়ালো না। ও নীরের দুর্গালে আলতো করে হাত রাখলো, স্মিত কণ্ঠে বলল। তুমি ভুলে যাচ্ছ যে তুমি এখন শুধু আমার পছন্দের মানুষ না, আমার বউ তুমি। আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে গেছে। প্লিজ নীরু, তুমি ভালোভাবেই জানো আমি মরে গেলেও তোমায় ছাড়বো না, তাই বাধ্য করো না আমায় কারো কোনো ক্ষতি করতে। তোমার মনে কেউ যদি থেকেও থাকে তাকে ভুলে যাও, এতে তোমার আর
এতে তোমার আর তার দুজনেরই মঙ্গল। যাও, এবার ক্লাসে যাও। নীর চুপচাপ ক্লাসে চলে যায়, কিন্তু আজ ক্লাসের কেউ ওর সাথে ভালোভাবে কথা বলছে না, এমনকি মিশছেও না। এমনকি স্যার ও আজকে কেমন যেন একটা দৃষ্টিপাত করছে ওর দিকে। নীর কোনো রকমে ক্লাস করে বেরিয়ে আসলো। ক্যাম্পাসের একপাশে মনমরা হয়ে বসে পড়ল, ভারাক্রান্ত চিত্তে ভাবছে, আমি কি করে এর থেকে মুক্তি পাবো আমি জানি না। আমার সাথেই কেন এমন হয়? এভাবে আর আমি এখানে থাকতে পারছি না। নীরের ভাবনায় ছেদ ঘটিয়ে ওর ফোনটা বেজে উঠল। ফোনটা ব্যাগ থেকে বের করে তাকিয়ে দেখলো ওর মা ফোন দিয়েছে। নীর ফোন রিসিভ করে বলল, হ্যাঁ মাদার ইন্ডিয়া, বলো। কি রে, কই তুই? তাড়াতাড়ি বাসায় আয়। কেন, কি হয়েছে? আরে তোকে সকালে বললাম না যে মিসেস মুনমুনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যেতে হবে? নীর অনীহা প্রকাশ করল। মা, আমি কোথাও যেতে পারবো না, তোমরা চলে যাও। রাহিলা বেগম রাগ দেখালেন। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তাড়াতাড়ি বাসায় আয়। আমরা তোর জন্য বসে আছি তো। আরে বাবা, ভদ্রতা বলেও তো একটা কিছু আছে নাকি? জলদি আয়। নীর একরাশ বিরক্তি নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আসছি আমি। কি রে, কতক্ষণ লাগবে? মাত্রই তো বললে উড়ে যাব নাকি। হ্যাঁ, টাইম লাগবে, রাখছি। নীর চলে গেল বাড়ির উদ্দেশ্যে, আর এদিকে আকাশ চলে যায় ওর বাসায়। বাসায় ঢুকতেই আকাশের ছোট বোন আনিশা দৌড়ে এসে আকাশের গলা জড়িয়ে ধরে। ভাইয়া, তুই এতক্ষণ কই ছিলি বলতো? বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাব বলে আমি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি। গরমে আমার সব সাজ নষ্ট হয়ে গেল। আকাশ আনিশার দিকে ভালো করে তাকালো, ওর নাকটা হালকা টেনে দিয়ে বলল, আমার আনিশা মনি দুনিয়ার সবচাইতে বেস্ট, প্রেটি, সুইট, বিউটি কুইন গার্ল। তোর সাজার কি দরকার বলো তো? পেছন থেকে সাবিহা বেগম বলে উঠল। সঙ্গে সঙ্গে আকাশের মনটা বিষাদে ভরে উঠল। কপালে বিরক্তির ভাঁজ ফেলে তাকালো সাবিহা বেগমের দিকে। ওর কণ্ঠে তাচ্ছিল্যতা ভর করল। সেটা আমিও বুঝবো, আপনার ভাবতে হবে না। আকাশের কথা সাবিহা বেগম তেমন একটা আমলে নিলেন না। পুনরায় সাবলীর গলায় বললেন, সেটা আপনার না জানলেও চলবে। নিজের গণ্ডির মধ্যে থাকেন, মা হওয়ার চেষ্টা করবেন না। আকাশ তেজ দেখালো। কথাটা বলে আকাশ হন করে ওখান থেকে চলে গেল। সাবিহা বেগম কিছু বললেন না, সামান্য একটু মৃদু হাসলেন। আকাশের এইরূপ ব্যবহারে সাবিহা বেগমের অভ্যস্ত হয়ে গেছে। আকাশের অনেক কঠিন ভাষাও নিজের ছেলে মনে করে সহ্য করে নিয়েছেন, কোনোদিন কিছু বলেননি। তার মনে এখনও একটাই আশা বাসা বেঁধে আছে, আকাশ একদিন তাকে ঠিকই মা বলে মেনে নেবে। সাবিহা বেগম আকাশের ব্যবহার মেনে নিতে পারলেও আনিশা সাবিহা বেগমের প্রতি তার ভাইয়ের এই ব্যবহারটা মানতে পারে না। ওর খুব খারাপ লাগে ওর ভাইয়ের এই ব্যবহারে। আনিশা সাবিহা বেগমকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে ওনার কাঁধে মাথা রাখল। খুব ক্ষীণ কণ্ঠে কাঁদো কাঁদো স্বরে বলল, তুমি কষ্ট পেও না মা, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া একদিন না একদিন তোমাকে মা বলে মেনে নিবে, আর মা বলে ডেকে তোমার বুকে এসে ঝাঁপিয়ে পড়বে, দেখো। সাবিহা বেগম একটু হাসলেন। আনিশাকে নিজের দিকে ঘুরিয়ে ওর চোখের কোণে জমে থাকা পানিটা মুছে দিলেন। আনিশার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বললেন, লক্ষ্মী মা আমার, তুই থাকতে আমার আবার কষ্ট কিসের? একদম কাঁদবে না বলে দিলাম, তাহলে সাজ নষ্ট হয়ে যাবে যে, তখন কিন্তু তোমাকে দেখতে পেতনির মতো লাগবে। আনিশা ওর মায়ের কথা শুনে হেসে দিল। ইমতিয়াজ চৌধুরী আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখলেন আর শুনলেন। মা আর মেয়ের সুন্দর এই মুহূর্তটা দেখে ওনার মনে আনন্দের এক পরিতৃপ্তিময় হাসি। এদিকে নীরকে ওর মা শাড়ি পরার জন্য তাগাদা দিচ্ছেন, কারণ ওর মা শুধু বিয়ে বাড়িতে ভদ্রতা বজায় রাখতে চাচ্ছেন না, উনি ওনার বান্ধবী মিসেস মুনমুনের ছেলে পিয়াসের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য নীরকে নিয়ে যাচ্ছেন। রাহিলা বেগম পিয়াসকে অনেক পছন্দ, কিন্তু নীরকে বললে রাজি হবে না, তাই নীরের মা এই প্ল্যানটা করে নীরকে নিয়ে যাচ্ছে। নীর প্রচণ্ড বিরক্তি নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে। ওর শাড়ি পরার একদমই অভ্যাস নেই, ওর মায়ের জোড়াজুড়িতে পড়তে হয়েছে। গরমে আর বিরক্তিতে ওর অবস্থা একদম নাজেহাল। নীর বিরক্তি নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে বলল, ধুর ধুর, সবাই মিলে আমার কলিজাটা টানাটানি করতে শুরু করেছে। আমাকে কেউ বাঁচাও, আমি এই শাড়ি পরে কেমনে যাব? রাহিলা বেগম নীরের রুমের সামনে এসে ওকে ডাক দিল। কিরে, হলো তোর? জলদি আয়, গাড়ি দাঁড়িয়ে আছে তো। নীর চোখ মুখ খিচে বলল, আসতেছি। নীর বের হতে হতে বিড়বিড় করে বলল, আজ আর যাই হোক, ওই গুন্ডার সাথে যেন দেখা না হয়।
বিয়ে বাড়িতে এসে নীরের ভালোই লাগছে, কারণ সবাই নীরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর থাকবে নাই বা কেন, আসনের হলুদ শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে এক পাশ দিয়ে রেখেছে, সাথে ম্যাচিং কানের দুল, গলার মালা, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে টিপ, হাত ভর্তি হলুদ কাচের চুড়ি। একদম হলুদ পরীর মতো লাগছে নীরকে। নীর সবাইকে আর চোখে দেখছে আর মনে মনে ভাবছে, বাহ নীর, তোকে তো মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে। সবাই তো হা হা করে তোর দিকে তাকিয়ে তাকিয়ে আছে। তার জন্যই তো ওই গুন্ডাটা তোর পিছনে পড়ে আছে রে। আরো সুন্দরী হ বেশি বেশি। হঠাৎ নীরের মনে হলো এত মানুষের মধ্যে একজোড়া চোখ ওর দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আর কেউ নয়, নিলয়। আকাশ রাগি চোখে নীরের দিকে তাকিয়ে আছে, ক্রুদ্ধ চিত্তে আওড়ালো, ওর সাহস কি করে হয় এত সেজে গুজে আসার? কত ছেলে ওর দিকে তাকিয়ে বাজে চিন্তা ভাবনা করছে। খুব পাখা গজিয়েছে তোমার, তাই না? দাঁড়াও, পাখা কেটে দেবার ব্যবস্থা করছি। এর মধ্যে একটা ছেলে নীরকে ডাকলো। নীর পেছন ঘুরে তাকালো। হলুদ পাঞ্জাবি পরিহিত সুদর্শন একটা ছেলে দাঁড়িয়ে আছে ওর সামনে। ছেলেটা খুব কোমল কণ্ঠে বলল, এক্সকিউজ মি মিস হলুদ পরি। নীর কিছুটা ভাব নিল। জি আমায় বলছেন? জি হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি ছাড়া এই পুরো বিয়ে বাড়িতে হলুদ পরি কে আছে? আপনি একটু বেশিই বলছেন। আমার কিন্তু বেশ অহংকার আর হিংসে হচ্ছে জানেন। হিংসা কেন আর অহংকারই বা কেন? দুদিন পর যার সাথে আমার বিয়ে তাকে যে সবাই এইভাবে দেখছে তাই আমার হিংসে হচ্ছে। আর তুমি যে এতই সুন্দরী তাই আমার অহংকার হচ্ছে। নীর পিয়াসের কথার মানে বুঝতে পারল না। ওর দিকে প্রশ্ন ছুড়ল, মানে কি বলছেন আপনি? পিয়াস কথা ঘুরিয়ে নিতে ব্যস্ত। আসেন আমরা ওই খানটায় বসে কথা বলি। নীর পিয়াসের প্রস্তাবে বাদ সাধল। না, যা বলার এখানে বলেন, না হলে না বলেন। আচ্ছা আচ্ছা কুল, এখানেই বলছি। হাই আমি পিয়াসা। হাই আমি পিয়াস, যার বিয়েতে আসছেন আমি তার ভাই। কথাটা বলে পিয়াস ওর হাত এগিয়ে দিল নীরের দিকে। নীর হাত মেলাতে যাবে, তখনই দেখে আকাশ রাগে চোখে ওর দিকে এগিয়ে আসে। নীর আকাশকে দেখেই উল্টো দিকে দৌড় দিল। পিয়াস ভ্যাবলা কান্তের মতো হা হয়ে তাকিয়ে আছে নীরের যাবার দিকে। ভয়ে নীরের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হায় হায়, এটা কি হলো? যেটা চাই না সে, সেটাই আমার সাথে হয়। ওই রাক্ষসটা তো একদম আমাকে আস্ত গিলে খাবে। এখন আমি কই চাই? হঠাৎ সামনে থেকে আকাশ এসে নীরের হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে এসে রুম লক করে দিল। নীর শুকনো একটা ঢোক গেল, কাপা কাপা গলায় বলল, প্লিজ আমায় মারবেন না, আমি আর কোনোদিনও। নীর পুরো কথাটা শেষ করার আগেই আকাশ নীরের দুহাত শক্ত করে ওয়ালের সাথে চেপে ধরে। নীরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আকাশ যেভাবে নীরকে ধরে রেখেছে, নীর এক চুল নড়তেও পারছে না। নীর যেন কেমন এক অজানা এক অনুভূতিতে হারিয়ে গেল। ওর মধ্যে আকাশ নীরকে ছেড়ে দিল। এদিকে আকাশ নীরকে ছাড়ার পরও নীর ওর চোখ জোড়া বন্ধ করে চুপটি মেরে দাঁড়িয়ে কান্না করছে। কান্না বন্ধ করো নীর। নীর এখনো কেঁদেই যাচ্ছে। আকাশ এবার কিছুটা চেঁচিয়ে বলল, কি থামবা নাকি আবার? নীর কান্না থামিয়ে দিল, পরাস্ত কণ্ঠে বলল, আপনি আমার সাথে এমন কেন করছেন? কি করেছি আমি? তুমি ছেলের সাথে কথা বলছিলে কেন? আমি তো কথা বলিনি, উনিই তো। উনি তো কি? যে তোমার সাথে কথা বলতে আসবে তুমি তার সাথে কথা বলবা? কি ভেবেছিলাম? আমি জানতে পারবো না? আমি তো জাস্ট। নীর পাখি, আমি তোমাকে বলেছি না এমন কোনো কাজ করো না যাতে আমার রাগ উঠে যায়। আর এত সেজে আসছো কেন? হ্যাঁ, সবাই কেমন করে তাকিয়ে আছে তুমি জানো? ঠোঁটে আর কখনো লিপস্টিক দেবা না। আমি চাই না আমি ছাড়া তোমায় এইভাবে কেউ দেখুক। বলে আকাশ নীরের কপাল থেকে টিপ তুলে নেয়, টিস্যু দিয়ে ঠোঁট মুছে দেয়, চোখের কাজল মুছে দেয়, চুড়িগুলো খুলে নেয় আর চুলটা নীরাকে বেঁধে নিতে বলে। নীর জানে ওর কথা না শুনলে কপালে দুঃখ আছে, তাই চুল নিয়ে হাত খোপা করে নেয়। এখন গিয়ে মায়ের কাছে থাকবে, একা কোথাও যাবে না, কোনো ছেলের সাথে কথা বলবে না। আমি কিন্তু এখানে আছি, বুঝলা? নীর যেতে লাগলে আকাশ আবার নীরকে জড়িয়ে ধরে কপালে কিস করে। এবার যাও। রাহেলা বেগম অনেকক্ষণ ধরে নীরকে খুঁজছিল। নীরকে দেখা মাত্রই কিছুটা রাগ দেখিয়ে বলল, কি রে, একা একা কই ঘুরছিস? আর সাজগোজ সব মুছে ফেলেছিস কেন? নীর আহত মনে বলল, ভারী ভারী লাগছিল তাই। আচ্ছা চল, হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নীর ওর মাকে অনুসরণ করে চলে গেল। নীর বিয়ে বাড়িতে আর কারো সাথেই কথা বলেনি,
কারণ ও ভালো করেই জানে আকাশ ওকে চোখে চোখে রাখছে। কারোর সাথে কথা বললেই ভূতের মতো এসে ওর ঘাড় মটকে দেবে। আনিশা ওর ভাইকে দেখে মিটি মিটি হাসে। ও আর থাকতে না পেরে চট করে বলে উঠল, ভাইয়া মেয়েটা কে ছিল রে? আকাশ থতমত খেয়ে গেল। কই, কোন মেয়ে? আনিশা দাঁত বের করে দিয়ে ফিক করে হেসে বলল, আমার ভাবি বুঝি। আকাশ বুঝতে পারল আনিশা সবটা বুঝে গেছে, তাই ও আর কথা ঘোরালো না। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, কিউটের টিপা। কিন্তু ওকে ওইদিকে যাবার সময় দেখলাম রঙিন, আর ফিরে আসার সময় দেখলাম সাদা কালো। কাহিনী কি ভাইয়া? তোর এত কাহিনী জানতে হবে না। তাহলে কিন্তু সবাইকে বলে দেব। আকাশ ওর কান টেনে দিয়ে বলল, বোন আমার, তোর কষ্ট করতে হবে না, আমিই বলবো। যাই হোক ভাইয়া, ভাবি কিন্তু খুব মিষ্টি। হইছে, আর বলতে হবে না। বান্ধবীর অনুষ্ঠানে অ্যাটেন্ডেন্ট কর। তুইও চল। না। কেন? আমার এত মেয়েদের মধ্যে ভালো লাগে না, তুই যা। আনিশা ওর আর কিছু বান্ধবীর সাথে হলুদের জায়গায় চলে গেল। আকাশ যায়নি, কারণ ওখান থেকেও নীরকে দেখছিল। আকাশ ওখানে একটা চেয়ার পেতে বসলো। ও নীরের দিকে বিমোহিত হয়ে তাকিয়ে আছে। নীরের খুব বিরক্ত লাগছে, কিন্তু ও না পারছে কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। অনুষ্ঠান শেষে সবাই বাড়ির দিকে রওনা হলো। নীর বাসায় ঢোকার সাথে সাথেই চিল্লিয়ে বলে উঠল, আম্মু কি হয়েছেটা কি, চিল্লাচ্ছিস কেন? তুমি সত্যি করে বলো তো, আজ আমায় এই বিয়েতে কেন নিয়ে গিয়েছিলে? এইটা কেমন কথা? বিয়েতে মানুষ কেন যায়? একদম মিথ্যা কথা বলবো না। পিয়াস নামের ছেলেটা কেন বললো যে ওর সাথে নাকি আমার বিয়ে হবে? ঠিকই তো বলেছে। ছেলেটা খুব ভালো, বিদেশ থেকে পড়া কমপ্লিট করে এসেছে, আর এখন বাবার কোম্পানিতে বসবে। তোকে ওদের পরিবারের ভীষণ পছন্দ ছিল, আর আজ ছেলেও হ্যাঁ বলে দিয়েছে। সামনের বুধবার তোদের এঙ্গেজমেন্ট, তোর বাবা সব ঠিক করে দিয়েছে। নীর চোখ বড় বড় করে বলল, মানে কি এইসবের? আমি যদি জানতাম তোমাদের মানে এইসব আছে, আমি জীবনেও যেতাম না। ওকে আমি বিয়ে করতে পারবো না। কেন পারবি না শুনি? পিয়াস কোন দিক দিয়ে খারাপ? ওকে আমার পছন্দ নয়। একদম মিথ্যা বলবি না। কত মেয়ে পিয়াসকে বিয়ে করার জন্য লাইন লাগিয়ে আছে জানিস? নীর মনে মনে বলল, তুমি জানো না মা, ওই গুন্ডাটা এই কথা জানলে আমায় কুচি কুচি করে খাবে। তোর কি ধারণা বলতো আমি আর তোর বাবা তোর খারাপ চাইবো? আর তুমি এখনো এতটা বড় হওনি যে আমাদের মুখের উপরে কথা বলবে। কিন্তু মা, রাহিলা বেগম এবার রাগ দেখিয়ে বলল, আর একটা কথা বললে থাপ্পড় খাবি কিন্তু। পিয়াসের সাথেই তোর বিয়ে হবে, আর এটাই ফাইনাল। নীর আর কিছু বলল না, কারণ ও জানে এর থেকে বেশি বলতে গেলে সত্যি থাপ্পড় খেতে হবে। নীর ভাবার্থ চিত্তে আওড়ালো, কিন্তু আমি যে কেন এই বিয়েতে রাজি হচ্ছি না? যা শুনলাম পিয়াস ঠিকঠাক ছেলে, আর দেখতেও খুব একটা খারাপ না। শুধু কি আকাশের ভয়ে এত ভালো একটা ছেলে আমার হাত ছাড়া হয়ে যাবে? শালা আকাশ কি ইচ্ছা করছে তোর ডাস্টবিনের মধ্যে আটকে রাখি, তোর হাত পা ভেঙে ফ্রিজে রেখে দিই। সাইকো, তোর জন্য আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল। পরদিন কলেজে গিয়ে নীর যা দেখলো তার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। ভয়ে ওর চোখ মুখ জড়িয়ে এলো। নীর বড় বড় চোখ করে সেই দিকে তাকিয়ে আছে। নীর কলেজে ঢুকে দেখে আকাশ আর পিয়াস একসাথে দাঁড়িয়ে আছে। নীর চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে আছে। ওর যেন কলিজায় পানি নেই। ভয়ের তো চিত্তে বলল, ও মাই গুডনেস, এই পিয়াসের বাচ্চা এখনো এখানে কেন? না জানি এই পিয়াস আকাশকে কি বলছে। আজ তো আকাশ আমাকে ঝাল মশলা ছাড়াই চিবিয়ে চিবিয়ে খাবে। আজকে আমি একদম শেষ। নীর ভয়ে ভয়ে পা টিপে টিপে মুখ ঘুরিয়ে অন্যদিকে যাচ্ছিল। ঠিক তখনই পিয়াস নীরকে ডাক দিল। নীর, তুমি এখানে? নীর কাচুমাচু মুখ করে সেই দিকে ঘুরে তাকালো। মনে মনে বলল, নীর আজকে তুই খতম। নীর অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটের কোণে জোরপূর্বক একটা হাসি আনার চেষ্টা করল। জি ভাইয়া, আমি তো এই কলেজেই পড়ি, আপনি এখানে? পিয়াস হেসে উঠে আকাশকে দেখিয়ে বলল, আর বলো না, এ হচ্ছে আকাশ, আমার ছোটবেলার বন্ধু। আজ সকালে হঠাৎই দেখা, ওই আমাকে এখানে নিয়ে আসলো। আকাশে ভ্রুজুরা কঞ্চিত হলো, যা নীরের চোখ এড়ালো না। আকাশের কণ্ঠে কৌতূহল, তোরা একে অপরকে আগে থেকে চিনো? আরে তুই তো ওকে চিনিস না, ও হলো। পিয়াস কথা শেষ করার আগেই নীর চট করে কিছুটা জোরে বলে উঠল, কাজিন। ও হলো আমার কাজিন ব্রাদার। পিয়াস নীরের কথায় অবাক হলো। কিন্তু নীর, তুমি তো আমার। হ্যাঁ ভাইয়া, আমি তো আপনার নিজের বোনের মতোই। আরে বেটা চুপ কর, নইলে আকাশ তোর মাথা উড়িয়ে দিবে। নিজের বিপদ নিজেই ডেকে আনিস না, কথাটা মনে মনে বলল নীর।
আকাশ যেন কিছুক্ষণ যাবৎ নীরের মুখের দিকে তাকিয়ে আছে। আকাশের কাছে কেমন যেন একটা খটকা লাগছে। আকাশ নিজের কৌতূহলটাকে দমানোর চেষ্টায় বদ্ধপরিকর। নীরাও মনে হচ্ছে অন্য কিছু বলতে চাচ্ছে, তুমি ওকে বলতে দিচ্ছ না কেন? ভয়ে আর টেনশনে নীরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। ও কোনো রকমে ঘামটা মুছে নিল, নিজেকে স্বাভাবিক করে বলল, এমা, আমি কি লুকাবো আপনাকে? আর আপনার বোন ডাকছে, কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। কি আনিস এখানে? ও হঠাৎ এখানে আসলো কেন? নীর মুখ সামান্য বাঁকিয়ে বলল, আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? মেয়েটা সেই কখন থেকে একা একা দাঁড়িয়ে আছে, আর আমাদের কলেজের সব ছেলে যে পরিমাণ বাজে। আকাশ আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে কলেজের বাহিরে চলে যায়। তখন নীর সুযোগ বুঝে পিয়াসকে বলে উঠল, দেখুন ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আর আমি চাই না আপনার আমার কথা কেউ জানুক। বাসায় অনেক বলেছি বিয়েটা ভাঙার জন্য, কিন্তু বাসায় কেউ রাজি হচ্ছে না। আপনি প্লিজ দয়া করে আপনি না করে দিন, তাহলে সব পসিবল। নীর এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল। পিয়াস নীরের কথা শুনে হৃদয় মাঝারে বড় একটা ঝটকা খেল। ওর মনে এক আকাশ পরিমাণ দুঃখ রায় এসে ভর করল। ভারাক্রান্ত মনে বলল, তুমি কাউকে ভালোবাসো? না, বাসি না, কিন্তু মনে মনে আকাশের কথা মনে হয়। নীরের শেষের কথাটা পিয়াস ঠিক মতো শুনতে পেল না, তাই নীরকে প্রশ্ন করল, তুমি কি বললে? আমি ঠিক মতো শুনতে পেলাম না। ওই যে বললাম আপনাকে বিয়ে করতে পারবো না। না, এছাড়াও কি কিছু বলছো? না, দেখুন এত কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই। আমার যা বলার আমি বলে দিয়েছি। আমি কিছুতেই আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি যত দ্রুত সম্ভব বিয়েটা ভেঙে দিন। পিয়াস ঘোর আপত্তি জানালো, আমি তোমার কথাটা রাখতে পারবো না। আমি বিয়ে করলে তোমাকেই করব। বিয়ের জন্য তৈরি হও। বাই। শুনুন, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। কথাটা পিয়াসের কানে যায়নি। ও তার আগেই চলে গেছে, কিন্তু নীর ভাবছে, আমি তো এই আকাশকে আর এই বিয়েটাকে মন থেকে মানিই না, তাহলে কেন বললাম আমার বিয়ে হয়ে গেছে? নীর গভীর ভাবনায় আচ্ছন্ন হয়ে পড়ল। হঠাৎ আকাশের ডাকে ওর ভাবনায় ছেদ ঘটল। এই নীরু, তুমি আমাকে মিথ্যা কেন বললে? আর পিয়াস কই গেল? নীর চোখ পাকিয়ে বলল, আপনার কি ধারণা আমি মিথ্যুক? আকাশ কথা এড়িয়ে গেল। আকাশ কপালে ভাঁজ এনে তাকালো নীরের দিকে। নীর পাখি। ছেলেটা আমাকে এই নামে কেন ডাকে? আমার যে এই নামটা শুনলেই বুকের মধ্যে ধপ করে ওঠে। নীর উত্তর দিল, কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমি ক্লাসে যাব। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? কই না তো, আমার ক্লাসের সময় হয়ে এসেছে, আমি ক্লাসে গেলাম। কথাটা বলেই নীর দৌড়ে পালালো। আকাশ নীরের যাওয়ার পানে সন্দেহজনক একটা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আকাশ ওর কোমরে হাত রেখে বিড়বিড় করে বলল, নীর পাখি, তুমি যে কিছু লুকাচ্ছ তা তো আমি 100% শিওর, কিন্তু কি সেটা একবার যদি জানতে পারি যে তুমি উল্টাপাল্টা কিছু প্যাচ করছো, তবে তোমার কপালে অনেক দুঃখ আছে। ঘণ্টাখানেক পর নীর ক্লাস শেষ করে বের হতেই আকাশ গাড়ি নিয়ে নীরের সামনে দাঁড়ালো। গাড়ির এক পাশের দরজা খুলে দিয়ে নীরকে ভেতরে এসে বসতে বলল। নীর কিছুটা আমতা করছিল, শেষে আকাশের ধমক খেয়ে গাড়িতে বসতে বাধ্য হলো। কিছুক্ষণ পর আকাশের গাড়িটা নীরের বাড়ির সামনে এসে থামলো। নীর গাড়ি থেকে নামতে যাচ্ছিল, তখনই আকাশ নীরের এক হাত চেপে ধরল। নীরের কিছুটা অস্বস্তি লাগছে, কিন্তু তা প্রকাশ করতে পারছে না। আকাশ নীরের কাছে এগিয়ে এসে ওর কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলোকে গুছিয়ে কানের কাছে গুজে দিল। পরক্ষণে ওর কপালে ছোট্ট একটা ভালোবাসার পরশ এঁকে দিল। ওর হাতটা আরো শক্ত করে ধরে বলল, নীর পাখি, ভুলে যেও না তোমার এই হাত আমার হাতের সঙ্গে বাধা পড়ে গেছে। ভুলে এমন কিছু করো না যাতে করে আমাকে হিংস্রতার রূপ নিতে হয়। আর তুমি জানো আমি তোমার জন্য সব কিছু করতে পারি। যাও, এবার চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বাসার ভেতরে চলে যাও। নীর চুপচাপ গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। আকাশ গাড়ি নিয়ে ওখান থেকে চলে গেল। নীরের ছোট বোন লিজা ছাদে দাঁড়িয়ে সবটাই দেখল। সঙ্গে সঙ্গে ওর মনটা খুশিতে নেচে উঠল। ও খুশি মনে বলে উঠল, আপুর তো মনে হচ্ছে অন্য কারোর সাথে রিলেশন আছে। তার মানে পিয়াস ভাইয়ের সাথে আপুর বিয়েটা হচ্ছে না। তার মানে এই বিয়েটা ভেঙে যাবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কথাটা বলে লিজা ছাদের উপর উড়াধরা নাচা শুরু করলো। হঠাৎ কেউ মাথায় ধরে একটা গাঁটটা মারল। লিজা পেছন ঘুরে তাকিয়ে দেখে রাহেলা বেগম কোমরে হাত দিয়ে চোখ গরম করে ওর দিকে তাকিয়ে আছে। লিজা মাথা ডলতে ডলতে বলল, এ কি মা, তুমি আমাকে মারলে কেন? রাহেলা বেগম চেঁচিয়ে বলল, তোকে ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেল আর তুই ছাদে এসে নাচছিস। ওফ মা,
তাই বলে তুমি আমাকে এত জোরে মারবে? আহারে মা, খুব লেগেছে তাই না? লিজা বিষণ্ণ মুখ করে বলল। রাহিলা বেগম লিজার কান টেনে ধরে বলল, আমারই ভুল তোকে গাঁটটা দেওয়া। তোকে গাঁটটা না দিয়ে সোজা ছাদ থেকেই ফেলে দেওয়া উচিত ছিল। লিজা চোখ বড় বড় করে বলল, মানে? লেখাপড়া বাদ দিয়ে তুমি এখানে এসে নাচছো? দাঁড়া, নাচ কত প্রকার আর কি কি তোকে দেখাচ্ছি আমি। লিজা অবস্থা বেগতিক বুঝে দ্রুত নিজের কানটা মায়ের হাত থেকে ছাড়িয়ে নিয়ে দিল এক দৌড়। রাহিলা বেগম কিছুটা চেঁচিয়ে বললেন, এই দাঁড়া তুই, তোকে একবার আমি হাতের কাছে পাই তোর গায়ে তেলা পোকা ছেড়ে দেবো, তারপর দেখবো তুমি কত রকমের নাচ করতে পারো। আকাশ আজ অনেকদিন পর দুপুরে বাসায় আছে, তাই সাবিহা বেগম আকাশের সমস্ত পছন্দের খাবার রান্না করেছে। সাবিহা বেগম আর আনিশা মিলে টেবিলে খাবার গোছাচ্ছে। আজ সাবিহা বেগম অন্যান্য দিনের তুলনায় অনেক খুশি, কারণ আজ অনেকগুলো দিন পর তার ছেলের জন্য অনেক যত্ন সহকারে রান্না করেছেন। খুব ইচ্ছা নিজের ছেলেকে নিজ হাতে বেড়ে খাওয়ানোর। আনিশা ওর মায়ের হাসি মুখটা দেখে আবেগ আপ্লুত, কিন্তু পরক্ষণেই ওর মনে এক ভয়ে বাসা বাঁধল। তার ভাই যে পরিমাণে রকচটা আর রাগী, তার মায়ের রান্না করা খাবার খাবে কিনা তার যথেষ্ট সন্দেহ আছে। এমনকি খাবার টেবিলে তার মাকে দেখলে একই টেবিলে বসে খাবে কিনা সেটাও ঠিক নেই। আনিশা ভেবে পায় না, দুজন এক মায়ের পেটের ভাই বোন হয়েও আনিশা তার দ্বিতীয় মাকে নিজের মা বলে মেনে নিতে পারছে, কিন্তু তার ভাই যে এখনও কেন তাকে মা বলে মেনে নিতে পারছে না, এটাই ও আজও বুঝে উঠতে পারল না। ওর ভাবনার মাঝে ওর বাবা ইমতিয়াজ চৌধুরী খাবার টেবিলে চলে আসলো। তার কিছুক্ষণ পর ওর ভাই আকাশও আসলো। আকাশ সাবিহা বেগমকে দেখা মাত্রই ঘুরে আবার নিজের রুমে চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কেউ ওর হাত টেনে ধরল। আকাশ পেছন ঘুরে তাকিয়ে দেখলো সাবিহা বেগম ওর এক হাত শক্ত করে টেনে ধরে আছে। আকাশ এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল, কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, আমাকে একদম স্পর্শ করবেন না আপনি। আমাকে স্পর্শ করার কোনো অধিকার আপনার নাই। সাবিহা বেগম কোমল কণ্ঠে বললেন, ঠিক আছে, তুমি যেটা অপছন্দ করো সেটা আমি করব না। না খেয়ে এভাবে চলে যেও না। আমি আজ তোমার জন্য তোমার পছন্দের সকল খাবার রান্না করেছি। তোমাকে আমি খাবার বেড়ে দিচ্ছি, এসব খেয়ে নাও। আকাশ তাচ্ছিল্যের একটা হাসি দিল। আপনি ভাবলেন কি করে আপনার হাতে রান্না করা খাবার আমি খাবো? আমার প্রতি না কোনো রকম আধিক্যতা দেখাতে আসবেন না। সৎ মা সৎ মায়ের জায়গায় থাকবেন, মায়ের স্থান নেওয়ার চেষ্টাও করবেন না। আকাশের মুখে এমন একটা কথা শুনে সাবিহা বেগম সহ ওখানে উপস্থিত সবাই হতবিহ্বল হয়ে গেল। আনিশা আকাশের এই কথাটা মোটেও সহ্য করতে পারল না। আনিশা দ্রুত গতিতে তার ভাইয়ের কথার প্রতিবাদ করল। তুই কি বলছিস ভাইয়া? আমি ভুল কিছু বলিনি, যা ঠিক সেটাই বলেছি। না ভাইয়া, তুই যা বলেছিস সেটা একদম ঠিক বলিসনি। আকাশ আনিশার প্রতি প্রচন্ড রাগ দেখিয়ে বলল, আমার এখন তোর কাছ থেকে ঠিক ভুল শিখতে হবে। ওই মহিলা তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাইছে, তাই না? আমি সেটা কিচ্ছুতে হতে দেবো না। বেশি বারবারে করলে তোকে ডিরেক্ট হোস্টেল পাঠিয়ে দেবো। আনিশা আকাশের কথাগুলো শুনে কান্না করে দিল। ইমতিয়াজ চৌধুরী আর চুপ করে বসে থাকতে পারলেন না। উনি শাসনের ভঙ্গিতে আকাশকে বললেন, আকাশ, তুমি কিন্তু দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছ। তোমাকে কিছু বলি না বলে যা ইচ্ছা তাই করবে। আকাশ তার বাবার কথা শুনে একটু হাসলো, পরক্ষণে বিদ্বেষ করা কণ্ঠে বলল, কি বলবেন কি আপনি আমাকে? যেদিন আপনি আমার মতের বিরুদ্ধে দ্বিতীয় বইয়া করে নিয়ে এসেছেন, সেদিনই আপনার সব বলা আমার জীবন থেকে মুছে গেছে। সুতরাং আপনি কিছু বললে আমি শুনবো না। কথাটা বলে আকাশ হন হন করে ওখান থেকে নিজের রুমের দিকে চলে গেল। সাফিয়া বেগম কান্নায় ভেঙে পড়লেন। উনি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। আনিশা ওনার চোখের পানি মুছিয়ে দিয়ে ওনাকে আস্তে করে জড়িয়ে ধরে বলল, কেঁদো না মা, প্লিজ। খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। ভাইয়া অবশ্যই একদিন না একদিন তোমাকে মা বলে ডাকবে। আনিশা সাবিয়া বেগমকে সান্ত্বনা দিয়েছে আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আনিশা মনে মনে বলল, আমার ভাইয়াকে শুধুমাত্র ওই একজনে ঠিক করতে পারে, আর সে হলো নির্ভাবী। যত দ্রুত সম্ভব তাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসতে হবে। আমার বিশ্বাস সে এই বাড়িতে আসলে এই বাড়ির রূপরেখা একদম পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যার দিকে নীর খাটের উপর হয়ে একটা গল্পের বই পড়ছিল। তখনই ওর মা রাহিলা বেগম ওর সামনে কয়েকটা শপিং ব্যাগ রেখে বলল, নে ধর, এগুলো নে। ও শপিং ব্যাগগুলোর দিকে এক নজর তাকিয়ে বলল, এগুলো কি মা? শাড়ি আর কিছু জুয়েলারি।
এগুলো দিয়ে আমি কি করব? পিয়াস ফোন দিয়েছিল, কালকেই ও কোর্ট ম্যারেজটা করতে চাইছে, কারণ অফিসের কিছু কাজের জন্য 1 মাসের জন্য ও ট্যুরে যাবে, তাই বিয়েটা করে রেখে যাবে। আর ওখান থেকে আসার পর অনুষ্ঠান করে তোকে ওদের বাড়ি নিয়ে যাবে। কথাটা শোনা মাত্রই নীর সঙ্গে সঙ্গে উঠে বসলো, বিরক্ত বিচলিত কণ্ঠে বলল, মা তোমরা বুঝতে চাইছো না কেন বলো তো? আমি এখন বিয়ে করতে চাই না। রাহেলা বেগম রাগ দেখিয়ে বলল, এখানে বোঝাবুঝির তো কিছু নেই নীর, তোর সাথে অযথা তর্ক করার কোনো ইচ্ছে আমার আপাতত নেই। এই বিয়েটা তোকে করতেই হবে। মা তোমাকে আবার কিছু বলার আছে। আকাশ কথাটা সম্পূর্ণ শেষ করার আগেই সাভিয়া বেগম নীরকে জোরে একটা ধমক দিয়ে বললেন, খবরদার, ওর কথা যেন তোমার মুখে আমি আর দ্বিতীয়বার না শুনি। তুই জানিস না ও কত বড় বাজে একটা ছেলে? মনে নেই তোর, ও তোর বাবাকে কিভাবে অপমান করেছিল? ওর জন্যই তো তাড়াতাড়ি তোর বিয়েটা দিয়ে এই টেনশন থেকে মুক্তি পেতে চায়। কিন্তু মা, আর একটা কথা বলবি না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে কিন্তু আমাদের মরা মুখ দেখবি। এখন তোর যা ইচ্ছা তুই কর। কথাগুলো বলে নীরের মা চলে গেল। নীরের মাথায় একরাশ চিন্তার বোঝা এসে ভর করলো।